পুরো দেশের বোঝা ঢাকা শহরের কাঁধে। জলবায়ু উদ্বাস্তু, নদী ভাঙনের শিকার আর রুটি রোজগারের সন্ধানে সারা বাংলাদেশ থেকে লোকজন উপচে পড়ছে ঢাকা শহরে। এরকম ঘনবসতির শহরে অনেক ভবনেই ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ। ঠাসাঠাসি ভবন গড়ে উঠছে আর খোলা জায়গা নেই বললেই চলে। ভূমিকম্পে আক্রান্ত হলে কোনো মাঠে বা খোলা জায়গায় আশ্রয় নেওয়ার কোনো উপায় নেই। 21 নভেম্বরে ভূমিকম্পে পুরনো ঢাকার বংশালে ছাদের রেলিং ধসে নিহত হয়েছেন 3 জন। শুক্রবার সকাল 10টা 38 মিনিটে হওয়া এই ভূমিকম্প ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। এতে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। সবার মনে আতঙ্ক। প্রথম দিন যে ভূমিকম্পটা হয়েছিল আসলেই খুবই ভয়াবহ ভূমিকম্প, যারা কাছ থেকে উপলব্ধি করতে পারছে। যেমন আমি ঘুমাচ্ছিলাম, তখন এত জোরে কম্পন অনুভূত হয়েছে, আমি ঘুম থেকে উঠে দৌড় মারছি, যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় দৌড় মারছি। এখন সব মিলায়ে ভালো একটা আতঙ্ক শিক্ষার্থীদের মাঝে কাজ করতেছিল। এবং অনেক ভবন, আমাদের হলগুলো যেমন মহসিন হল, সলিমুল্লাহ মুসলিম হল, সূর্যসেন হল, এগুলোর অবস্থা খুবই নাজুক, যখন তখন ভেঙে পড়ার সম্ভাবনা আছে। এবং ভূমিকম্প বাদেও এগুলোর ছাদ থেকে, সিলিং থেকে ভেঙে পড়ে, যার ভয় নিয়েই শিক্ষার্থীরা থাকে। সব মিলিয়ে ভয়ের একটা কারণ তো অবশ্যই আছে। গত শুক্রবার যেই প্রথম সকালবেলা যে বড় ভূমিকম্পটা হয়েছিল, তো আমি রুমেই ছিলাম তখন। মানে আমাদের মতো মানে সচেতন বলা চলে, আমরা মোটামুটি শিক্ষিত, আমাদের মতো সচেতন স্টুডেন্টরাই যদি এমন আতঙ্কিত হয়, তাহলে আমি মানে খুবই হতাশ এই বিষয়টা নিয়ে, যে আমরা যদি এত আতঙ্কিত হই, তাহলে যারা এই সম্পর্কে যাদের জ্ঞান কম বা এই সম্পর্কে যারা জানে কম, তাদের কি অবস্থা হবে। আসলে ভূমিকম্প আমাদের দেখেন, আমাদের কিছু হল আছে নতুন, ওইগুলোতে আসলে তেমন আতঙ্ক কাজ করাটা অস্বাভাবিক, কারণ সব জায়গায় তো হচ্ছে। কিন্তু যেমন পুরানো কিছু ভবন আছে, ধরেন আপনার মহসিন হল, এফআর হল, ওইগুলোতে খুবই বাজে অবস্থা। আর ওইগুলোতে আসলে আতঙ্ক করার কাজই করার কথা, কারণ অলরেডি ওদের ভূমিকম্প না হইলেও দেখা গেছে আস্তরণ অনেক কিছু ভেঙে পড়ে ওই হলগুলোতে। নগরবিদরা বলছেন, এখন 6.9 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ঢাকায় কমপক্ষে 8,84,000 ভবন ধসে পড়বে, যা ঢাকার মোট ভবনের 40%। ওই মাত্রার ভূমিকম্প দিনে হলে কমপক্ষে 2,10,000 মানুষের মৃত্যু হবে, আর রাতে হলে কমপক্ষে 3,20,000 মানুষ মারা যাবে। হ্যাঁ, এটা সত্য যে বিশেষ করে এখানে কিন্তু অনেকটা আমাদের স্থাপনাগুলি তৈরি করি, বিল্ডিংগুলি তৈরি করি, এর জন্য যেটা প্রয়োজন আমাদের বিল্ডিং কোড অনুসরণ করা। সো বিল্ডিং কোডটা হয়েছে 2020 সালে। এখন 2020 সালের আগে যেসব বিল্ডিং হয়েছে, তাহলে তার কি হবে, এটা একটা বিষয়। আর 2020 সালে যে বিল্ডিংগুলো হয়েছে, সেগুলোই কি বিল্ডিং কোড মেনে চলে কিনা। তো এই যে বিল্ডিং কোড মেনে আমরা চলি কিনা, এটা যেমন দেখার দায়িত্ব আছে, সরকারি সংস্থা আছে। হ্যাঁ, এটাকে বলা হয়েছে একটা কর্তৃপক্ষ করার জন্য, সেটা এখনও হয়নি। কিন্তু সেখানে রাজুক এটা দেখবে, সে যখন রাজুকের কাছ থেকে অনুমতি নিতে হয় সবাইকে, তাই না। আপনার স্ট্রাকচার মানে ড্রয়িং অনুমোদন সহ তার সব অনুমোদন তাকে নিতে হয়। তারপরে এটা টাইম টু টাইম দেখতে হয় যে ঠিকমতো সে করলো কিনা, স্ট্রাকচার যে ডিজাইন অনুযায়ী করছে কিনা, এটা দেখার দায়িত্ব। আবার পাশাপাশি আমরা যারা এই বিল্ডিং তৈরি করতেছি, আমরা তো বিল্ডিংটা একদিনের জন্য তৈরি করি না, 50, 60, 70, 80, 100 বছরের জন্য তৈরি করি। তাহলে আমারও চিন্তা করা উচিত যে আমি থাকবো, আমার ঘরেও পরবর্তী প্রজন্ম থাকবে, তার পরবর্তী প্রজন্ম থাকবে, তাই না। তাহলে আমি তাদের জন্য কি বিল্ডিং তৈরি করে যাচ্ছি। আমি যদি বিল্ডিংটা এই বিল্ডিং কোড অনুযায়ী না নির্মাণ করি, তাহলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে, বিশেষ করে ভূমিকম্প হলে, এই বিল্ডিং ধসে পড়তে পারে। তাহলে কি হলো, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের একটা মৃত্যু ফাঁদ তৈরি করে গেলাম। আগামীতে যদি ভূমিকম্প সহায়ক ভবন তৈরিতে মনোযোগ না দেওয়া হয়, তাহলে দিন দিন মৃত্যু আর হতাহতের ঘটনা বাড়তেই থাকবে। সেগুলার প্রত্যেকটাকে টেকনিক্যালি দেখা, যেই বিল্ডিংগুলো হয়ে গেছে এদের মধ্যে কয়টা বিল্ডিং মানে এই যে ভূমিকম্প যদি 7 মাত্রার হয়, তাহলে কয়টা বিল্ডিং মানে দাঁড়িয়ে থাকতে পারবে, তাই না, অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারবে, সেটা একটা নিরূপণ করা। বা যেগুলি দেখা যাবে যে না, তার সেই নাই, স্ট্রেংথ নাই, তাহলে সেগুলো কীভাবে, এখন আজকাল টেকনিক্যাল ব্যবস্থা আছে, সেসব ব্যবস্থার মাধ্যমে কীগুলোকে ওই শক্তি সম্পন্ন করা যায়, সেইটা করা সম্ভব। তো সেটা একটা, তাহলে কী করতে হবে, সেই বিল্ডিংগুলোকে আগে জরিপের মাধ্যমে আইডেন্টিফাই করতে হবে, এটা একটা দরকার। তৃতীয় যেটা, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের পুরানো ঢাকায় বা যেসব বিল্ডিং আছে, সেখানে তো রাস্তাঘাটও খুব সরু,
সেই জায়গায়ও অনেক পুরানো বিল্ডিং আছে, সেগুলাকেও আপনার কি বলে এরকম স্ট্রেংথ, তার কতটুকু শক্তি আছে, ভূমিকম্প কতটুকু সে প্রতিরোধ করতে পারবে সেটা দেখা দরকার। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন কোনো একটা বাড়ি তৈরি করি সেখানে আমরা আমাদের যে সয়েল টেস্ট করা সেটা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, সততার সঙ্গে করা উচিত। আমাদের তো ঢাকা শহরের আশেপাশে বা অন্যান্য শহরেও বেশিরভাগ জায়গায় দেখা গেছে আমরা নিম্নভূমি ভরাট করে আমরা বিল্ডিং করি। তাহলে নিম্নভূমি যে ভরাট করলাম সেইটা যে আমি যদি ঠিকমতো সয়েল টেস্ট না করি তাহলে আমি যখন নির্মাণ করব সেই নির্মাণটা ত্রুটি হবে। এখন যেসব বিল্ডিং হয়তো ধসে পড়ছে এটা কিন্তু তার একটা অন্যতম কারণ। বাংলাদেশের যেসব ভবন জায়গা ভরাট করে তৈরি হয়েছে সেগুলো বেশি ঝুঁকিপূর্ণ, আর যেগুলো সমতল জায়গায় আছে সেগুলো কিছুটা নিরাপদ। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।